সেদিন বৃষ্টি মাথায় করেই আমরা তারানাথের বাসায় গিয়ে হাজির হলাম। আমাদেরকে দেখা মাত্রই উনি বললেন, বাপরে, তোমরা দুজনেই দেখছি এই ঝড় জল মাথায় করে এসে উপস্থিত হয়েছ। তা সব ঠিকঠাক আছে তো? তোমাদের সাথে বেশ কয়েকদিন হলো সাক্ষাতের সুযোগ ঘটেনি। আমি তো ভাবলাম সত্যি হয়তো তোমরা কোনো বিপদে পড়েছ। আমি বললাম, না না ঠাকুর মশাই, আপনি থাকতে আবার বিপদ কিসের? আমরা আসলে নানা কাজে ব্যস্ত থাকি, তাই আপনার সাথেও সাক্ষাতের সুযোগ হয়ে ওঠেনি। বিগত 2 সপ্তাহ ধরে আমার শরীরটাও খুব একটা ভালো ছিল না। সবসময় মনে হচ্ছিল কেউ যেন আমার পিছু করছে। তার উপস্থিতি স্পষ্ট অনুভব করতে পারছিলাম, কিন্তু কাউকেই চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। এটা নিয়ে এতটাই চিন্তিত ছিলাম যে আপনাকেও কিছু জানাতে পারিনি। আজকে এক প্রকার বাধ্য হয়ে আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। সত্যি বলতে কি ঠাকুরমশাই, আপনি ছাড়া অন্য কেউই আমাকে এই কাজে সাহায্য করতে পারবে না, কারণ আপনার মধ্যেই সেই ক্ষমতা রয়েছে যা কালো শক্তির নাশ করতে পারে। ঠাকুরমশাই বললেন, বুঝলাম। এমনটা একবার আমার সাথেও ঘটেছিল, তবে সেটা অন্য রকমের এক অনুভূতি। আমার বয়স তখন খুবই অল্প। সেই অল্প বয়সে আমি মিরপুর নামের একটি গ্রামে গিয়েছিলাম। সেখানে গিয়েই আমাকে এই বিপত্তির সম্মুখীন হতে হয়েছিল। সে এক মারাত্মক বিপত্তি বলতে পারো। সব সময় মনে হচ্ছিল একটা কালো ছায়া আমার পিছু নিয়েছে, কিন্তু কাউকেই আমি চোখের সামনে দেখতে পাচ্ছিলাম না। এসব জিনিস কখনো চোখের সামনে আসে না, এদেরকে কেবল অনুভব করতে পারা যায়। বিষয়টা খুবই জটিল। যারা সাধনার কাজে লীন থাকে তাদের পক্ষে এদের অস্তিত্বের সাথে ওয়াকিবহাল হওয়ার বিষয়টি অনেকটাই সহজ। তবে সাধারণ মানুষ কিভাবেই বা এর অর্থ অনুধাবন করতে পারবে? ঠাকুরমশাইয়ের কথাগুলি শেষ হতেই সেখানে চারি এসে হাজির হলো। এরপর বলল, ও মা, কাকাবাবু আপনারা এসে গেছেন? এদিকে দেখুন, আমার কোনো খেয়ালই নেই। আমি সেই নিজের তালেই বসে রয়েছি। ভাগ্যিস আপনাদের গলার আওয়াজ শুনতে পেলাম, তাই তো দৌড়ে চলে এলাম। আপনারা এখানেই বসুন, আমি আপনাদের জন্য চা আর মুড়ি মাখার বন্দোবস্ত করি। তারপরে আজকে বসে সকলে মিলে গল্প শুনবো। আমি হেসে বললাম, বাবা, তোমারও দেখছি গল্প শোনার ঝোঁকটা বেড়ে গেছে চারি। কিশোরীর সাথে সাথে বলে উঠল, সে আর বলতে, চারি বরাবরই গল্প শুনতে খুব ভালোবাসে, আর আমাদের সাথে থাকায় ওর গল্প শোনার ঝোঁকটাও এমনিতেই বড্ড বেশি বৃদ্ধি পেয়েছে। কি চারি, কিছু ভুল বললাম নাকি? চারি মৃদু হেসে বলল, আপনারা যে কি বলেন না, আমি আসছি, দাঁড়ান। বাবা, তুমি কিন্তু গল্প বলতে শুরু করে দিও না। আমি এই যাব আর আসবো, কেমন? এই বলেই চারি ভেতরের ঘরে চলে গেল। আমরাও মশগুল হয়ে ঠাকুরমশাইয়ের বলা কথাগুলি শুনতে লাগলাম। উনি বললেন, মিরপুর এমনই একটা জায়গা যে জায়গাটির সাথে একটা কালো ইতিহাসের সূত্র জড়িয়ে থাকে। ওই জায়গাটির মানুষের কাছ থেকে অনেকগুলো কথা জানতে পেরেছিলাম। মিরপুরের অধিবাসীরা এমনটা বিশ্বাস করতেন যে সেখানে বহুকাল পূর্বে ডাইনি বিদ্যার চর্চা ছিল। সেই ডাইনি বিদ্যার দ্বারাই কিন্তু মিরপুরের উন্নতি সাধিত হয়েছিল। ওই স্থলটি এক প্রকার ডাইনিদের দ্বারাই পরিব্যাপ্ত ছিল। সাধারণ মানুষের বাস ছিল না বললেই চলে। দূরের গ্রামগুলির থেকে মানুষ সেখানে নিজেদের সমস্যার সমাধান হেতু আসতেন। এরপরে ডাইনিরা নিজেই তাদেরকে টোটকা বলে দিতেন, ওষুধও বানিয়ে দিতেন। সেই সব ওষুধ অসুস্থ রোগীর মাথায় ঠেকালেও
নাকি সমস্যার সমাধান ঘটে যেত, কিংবা ওষুধ খেয়েও রোগী সুস্থ হয়ে যেত। এমনটাই চমৎকারী ওষুধের ব্যাখ্যা পাওয়া যায়। তবে আশেপাশের গ্রামের লোকেরা এই বিষয়টিকে ভালো চোখে দেখছিলেন না। তাদের মধ্যে একটা অশান্তির সৃষ্টি হয়েছিল। তারা ভাবতেন একটা গোটা গ্রাম কেবল ডাইনিদের দ্বারাই আচ্ছন্ন হয়ে রয়েছে। রাত্রের অন্ধকারে সেখানে কেউ যেতেও পারে না। এরা একদিকে যেমন মানুষের উপকারে আসে, তেমনি অন্যদিকে এরা মানুষকে মেরে ফেলতেও দুবার ভাবে না। এদের অস্তিত্বের সাথে লড়াই করতে পারার ক্ষমতা আমাদের কারোর নেই। তাহলে আমরা যুঝবো কিভাবে? এরা তো যে কোনো মুহূর্তে নিজেদের কাজ মিটে গেলে মানুষদেরকেও মেরে ফেলতে পারে। তখন কি হবে? কিশোরী তারনাথকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, ঠিকই তো, আমিও তো শুনে অবাক হয়ে গেলাম। একটা গোটা গ্রাম এমন ডাইনিদের দ্বারা অধ্যুষিত হয়ে রয়েছে, সেখানে জনমানুষের কোনো অস্তিত্ব নেই। মানুষ এটা জানা সত্ত্বেও সেখানে কিভাবে যেত? তাদের ভয় লাগতো না? আপনিই তো বলেন, কালো শক্তি যদি কারোর উপকারেও আসে, তবে সে সেই উপকারের ঋণটাও খুব তাড়াতাড়ি পরিশোধ করিয়ে নেয়। যাকে সাহায্য করছে তারই সবচেয়ে কাছের কোনো বস্তুকে তার কাছ থেকে চিরকালের জন্য কেড়ে নেয়। এমনটাই তো কালো শক্তির কাজ। ঠাকুরমশাই বললেন, তুমি একেবারেই ঠিক কথা বলেছ কিশোরী। এমনটাও তো হতো। যারা আয়াদিন ওই ওষুধ খেয়ে কিংবা তন্ত্রের সাহায্য নিয়ে নিজেদের স্বার্থ সিদ্ধি করত, তার কয়েকদিনের মধ্যে তাদের সবচেয়ে কাছের মানুষের মৃত্যু ঘটত। এই বিষয়টি জানবার পরেও সকলে চুপ করে থাকতেন। কুসংস্কার গ্রামটিকে একেবারে আচ্ছন্ন করে ফেলেছিল। সেটির থেকে মুক্তি লাভের সমস্ত উপায় বন্ধ হয়ে গিয়েছিল। আমি সেখানে গিয়েছিলাম এক বিশেষ কাজে। ওই স্থানটিতে আমার কাজ ছিল বলতে কিছু তন্ত্রবিদ্যা শিক্ষার কাজ। আমি তখন মাত্র 22-এর। এই সামান্য বয়সে ওরকম একটি জায়গায় যাওয়ার বিষয়টা আশা করি বুঝতেই পারছো কতখানি ভয়ানক হতে পারে। সত্যি তাই, আমার কাছেও বিষয়টা খুবই ভয়ানক ছিল। আমি তন্ত্রবিদ্যা শিখে ফেরবার সময় এক বিচিত্র অনুভূতির শিকার হয়েছিলাম। আজকে সেই ঘটনাই তোমাদেরকে শোনাবো। তবে ঘটনাটির সত্যতা যাচাই করতে পারিনি আমি। আজও এটিকে নিয়ে আমি দ্বন্দ্বেই ভুগি। আসলে কি ঘটেছিল না ঘটেছিল সেসবের হদিশ নেই। তখন বয়স অল্প থাকায় এসবের খুঁটিনাটি খড়ি টের পেয়েছিলাম। জানতে পেরেছিলাম অনেক পরেই এই ধরনের বস্তুগুলি যে আমাদেরকে সর্বদাই ফাঁদে ফেলার চেষ্টা করতে থাকে, সেই সকল বিষয়ে বহুকাল পরে টের পেয়েছি। নিজের অর্জিত শক্তির দ্বারাই আমার পক্ষে এই সকল বিষয়ের উপরে আলোকপাত করা সহজতর হয়েছিল। ঠাকুরমশাইয়ের কথা শেষ হতে না হতেই চারি গরম গরম চা আর মুড়ি মাখা নিয়ে এসে হাজির হলো। এরপরে সেটিকে টেবিলের ওপর রেখে বলল, বাপরে, বাইরে যেভাবে জোরে জোরে মেঘের গর্জন শুনতে পাওয়া যাচ্ছে, তা শুনে সত্যি বেশ ভয় করছে। এছাড়া রান্নাঘর থেকে বাবার বলা কথাগুলি কানে আসছিল, সেগুলো শুনেই তো মারাত্মক ভয় ধরে গিয়েছিল। আগামীতে কি হতে পারে এই আশঙ্কাই কাজ করে যাচ্ছিল। তাই আর অপেক্ষা করতে পারলাম না। যত তাড়াতাড়ি সম্ভব হাতের কাজগুলো সেরেই চলে এলাম। নাও বাবা, এবারে তুমি তোমার গল্প শুরু করো। জানি আমার জন্যই তুমি মূল কাহিনীর গর্ভে এখনো প্রবেশ করতে পারোনি, তবে আর দেরি করাবো না। এবারে তুমি গল্পে প্রবেশ করো দেখি। ঠাকুরমশাই চারির কথা শুনে মৃদু হাসলেন।
আমি ও কিশোরী তার জন্য 1 প্যাকেট তেলে ভাজা ও পাসিংশো সঙ্গে করেই নিয়ে এসেছিলাম। যার জন্যে যেটা, সেটা কি কখনো ভুলে যাওয়া সম্ভব? উনি তো এগুলো পছন্দ করতেন। ঠাকুরমশাই পাসিংশো এর প্যাকেট থেকে একখানা সিগারেট বার করে ধরালেন। এরপরে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, এই নাও কিশোরী বিভূতি, তোমরাও এই চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে নাও। গল্প শুনবার ইচ্ছেটা অচিরেই বেড়ে যাবে, চিন্তা করো না। নাও নাও, তুলে নাও দেখি। আমরা ঠাকুরমশাইয়ের কথাগুলিকে ফেলতে পারলাম না। এরপরে চপের প্যাকেট থেকে একখানা করে চপ তুলে নিলাম। তারপর মশগুল হয়ে ওনার গল্পের স্বাদ গ্রহণ করতে লাগলাম। ঠাকুরমশাই বলতে শুরু করলেন, সেবারে আমাকে ট্রেনে করে মিরপুরের উদ্দেশ্যে রওনা হতে হয়েছিল। যাওয়ার সময় আমার বাবা বহুবার আমাকে সাবধান করেছিলেন। উনি আমাকে বলেছিলেন, দেখো, মিরপুর জায়গাটির সম্পর্কে আমি অনেক কিছুই জানি, তবে তোমাকে কোনোদিনও জানাইনি, কারণ তুমি যে আমার কথা শুনবে না এই বিষয়টি আমি ভালোভাবেই আন্দাজ করতে পেরেছিলাম। তন্ত্র সাধনার কাজ করা কোনো অন্যায় নয়। আমাদের বংশে অনেকেই তন্ত্র সাধনার বিষয়টিকে একটি উল্লেখযোগ্য দৃষ্টান্তমূলক কাজ হিসেবে মনে করেন। আমিও আমার জীবদ্দশায় তন্ত্র সাধনায় সময় বিনিয়োগ করেছি, তবে এসবের মধ্যে দিয়ে আক্ষরিক অর্থে আদেও কোনো উল্লেখযোগ্য ভবিষ্যৎ তৈরি হয়েছে কিনা সেই বিষয়ে আমি যথেষ্ট সন্দেহ প্রকাশ করেছি বইকি। তবে তুমি যখন তোমার জীবনকে তন্ত্র সাধনার পথে এগিয়ে নিয়ে যেতে চাও এবং এই পথকেই উল্লেখযোগ্য পথ হিসেবে মনে করতে চাও, তখন আমি তোমাকে বাধা দেব না। তবে ওই জায়গাটির সম্পর্কে এমন অনেক রটনা রয়েছে যেগুলো শুনলে যে কোনো মানুষের রক্ত হিম হয়ে যেতে পারে। ওখানে যাওয়াটা খুব একটা কঠিন কাজ নয়, তবে ওখান থেকে ফিরতে পারাটা সত্যি খুব কঠিন, বিশেষ করে সুস্থভাবে ফেরাটা। বাবার কথাগুলি আজও আমার মনকে নাড়া দিয়ে যায়। তবে শুধু বাবাই নয়, আমার মাও আমাকে বলেছিলেন, এই স্বল্প বয়সে এত ঝুঁকিপূর্ণ কাজ করতে যাওয়ার দরকারটা কি? তুমি তো দিব্যি ভালো রয়েছ। পুঁথিগত বিদ্যার দ্বারা যেটুকু জ্ঞান অর্জন করা সম্ভব তা তো তুমি অর্জন করেছই। তাহলে এখন আবার তন্ত্র সাধনার পথে বাইরে যাওয়ার দরকার কি? আমাদের পরিবারে তন্ত্রচর্চার বিষয়টিকে সকলেই গুরুত্ব দিয়ে এসেছেন, তবে এত অল্প বয়সে গৃহের বাইরে থেকে কেউ তন্ত্র সাধনা করবার জন্য মনস্থির করেনি। তাই আমি তোমাকে এই কথাগুলি বললাম। তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার একটি বিপদ আপদ হয়ে গেলে ভবিষ্যতে কে আমাদের বংশ রক্ষা করবে? তোমার তো এসব বিষয়ে কোনো চিন্তাই নেই। তুমি কেবল নিজেরটুকু বুঝে চলতেই পছন্দ করো। আমি সেদিন মাকে পাল্টা উত্তরে বলেছিলাম, তন্ত্র সাধনার কাজ কোনো অন্যায় সূচক কাজ নয় মা। আমি তন্ত্র চর্চার মধ্যে দিয়ে নিজের আহুত জ্ঞানকে আরো সমৃদ্ধ করতে চাই। সেই কারণেই আমি তন্ত্র সাধনার কাজ করি। এই সাধনার কাজটিকে আগামীতে আরো সুযোগ্য পর্যায়ে পৌঁছে দেবার জন্যই আমার অন্বেষণ। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। মা সেদিন বলেছিলেন, আমি কখনোই তোমার সুখের পথে বাধা সৃষ্টি করতে চাই না। এমনকি তুমি যাতে আগামীতে তন্ত্রচর্চার ক্ষেত্রে একজন সমৃদ্ধশালী ব্যক্তিতে উপনীত হতে পারো, তেমনটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি। তবে সেটি নিজের জীবনের বিনিময় নয়। তোমার জীবনের সংকট ঘনিয়ে আসুক এমনটা মা হয়ে আমি কখনোই চাইতে পারি না। আশা করি তুমি আমাকে ভুল বুঝবে না। তবে মিরপুর জায়গাটার সম্পর্কে অনেকেই বলেন যে সেখানে আজও ডাইনিদের বাস রয়েছে।
এমতাবস্থায় তোমার ওখানে যাওয়াটা একেবারেই সমীচীন নয়। যদিও ওই স্থানটিতে বর্তমান সময়ে অনেকটাই পরিবর্তন এসেছে। আগে ওই স্থানটি জনমানব শূন্য একটি স্থান ছিল, কিন্তু পরবর্তীতে সেখানে লোকালয় গড়ে উঠেছে। সাধারণ মানুষের উপস্থিতি ভয়ের উদ্রেক অনেকটাই কমিয়ে দিয়েছে ঠিকই, তবে এসবের মধ্যেও একটা না একটা সমস্যা থেকেই গেছে। আজও মানুষ মনে করেন বাইরে থেকে কেউ ওই গ্রামে গেলে সহসা বিপদে পড়বে। এমনকি ওখানকার সাধারণ মানুষদেরও তেমনটাই দাবি। তাই তারা কেউই সন্ধ্যের পর আর ঘরের বাইরে বেরোন না। আমি মায়ের কথাগুলো মন দিয়ে শুনেছিলাম, তবে নিজের যাওয়ার দিনটিকে স্থির করে ফেলেছিলাম। তন্ত্র সাধনার ক্ষেত্রে অনেক রকমের বিপদ আপদ সঙ্গে নিয়ে চলতে হয়। আগে থেকেই যদি মানুষ ভয় পেয়ে যায়, তাহলে সে তন্ত্র সাধক হয়ে উঠবে কিভাবে? শুনেছিলাম মিরপুরে এক পবিত্র শ্মশান ভূমি রয়েছে, সাধুরা নাকি সেখানে আসতেন। এছাড়াও আসতেন বহু তান্ত্রিক, তারা নাকি তন্ত্র সাধনার কাজ করতেন। তবে তারা ডাইনিদের প্রভাব মুক্ত ছিলেন। নিজেরা শক্তিশালী হওয়ার দরুন তারা যে কোনো কালো শক্তির সাথে খুব সহজেই লড়াই করতে পারতেন। আমি ছিলাম তাদের কাছে একজন সাধারণ মানুষ, যে কিনা সবেমাত্র তন্ত্রবিদ্যায় প্রশিক্ষণ গ্রহণের জন্য মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। ঠাকুরমশাই থামলেন। আমি ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, আপনার মা এবং বাবা উভয়ই আপনাকে সেখানে যেতে নিষেধ করা সত্ত্বেও আপনি গিয়েছিলেন, কিন্তু এর পরে কি আপনার সাথে কোনো ভয়াবহ ঘটনা ঘটেছিল? সত্যি কি আপনি সেখানে ডাইনিদের কবলগ্রস্ত হয়ে পড়েছিলেন, নাকি সত্যি সত্যি এমন কিছু দেখেছিলেন যা আপনার রক্ত হিম করে দিয়েছিল? ঠাকুরমশাই মৃদু হাসলেন, তারপর আমাকে উদ্দেশ্য করে বললেন, সেটা অবশ্য তুমি ঠিকই বলেছ বিভূতি। ওখানে আমার সাথে এমন কিছুই ঘটেছিল যা দেখা মাত্রই আমার শরীরের রক্ত হিম হয়ে গিয়েছিল। আসলে বয়স অল্প থাকায় যা হয় আর কি। আমি তখন অল্পেই ভয় পেয়ে যেতাম। জীবনের নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এমন একাধিক পর্যায়কে অতিক্রম করেছিলাম, যেগুলি পরবর্তীতে আমাকে অনেকটাই আশ্বস্ত করে রেখেছিল। কোন ক্ষেত্রে জানো? ভয়কে জয় করবার শক্তি অর্জনের ক্ষেত্রে। ওইখানেই উপস্থিত হওয়ার পরেই বুকের ভিতরটা কাঁপছিল। গ্রাম্য পরিবেশের বর্ণনা দিলে হয়তো তোমরা কিছুটা আন্দাজ করতে পারবে। তখন তো শহরাঞ্চল এবং গ্রাম অঞ্চলের মধ্যে খুব একটা পার্থক্য ছিল না। আবাদি গড়ে উঠেছিল ঠিকই, তবে জনমানুষের তেমন যোগসূত্র রচিত হয়নি। মানুষ নিজের মতন করে বেঁচে থাকতে পছন্দ করতেন। গ্রাম্য পরিবেশে কুসংস্কারের মাত্রা এতটাই প্রবল ছিল যে দেবদেবীর উপাচারের সাথে সাথে কালো শক্তির পূজা অর্চনাও করা হতো। কারণ মানুষ বিশ্বাস করতেন আমাদের সমাজে যেমন দেবদেবীর প্রভাব বিদ্যমান, তেমনি একইভাবে কালো শক্তির প্রভাবও বিদ্যমান। এই কালো শক্তির প্রভাবকে খণ্ডানোর জন্য প্রয়োজন তাদের পূজা করা। পূজা অর্থাৎ অর্ঘ্য প্রদান। অর্ঘ্য প্রদানের মধ্যে দিয়ে কোনো শক্তিকে পরিতুষ্ট করা যায়, এই বিষয়টি গ্রাম্য ভাবধারার মধ্যে একেবারে গিঁথে গিয়েছিল। কিশোরী ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, বুঝলাম ঠাকুরমশাই, আপনার বলা কথাগুলোর মধ্যে দিয়ে অনেক কিছুই পরিষ্কার হয়ে গেল। তা আপনি তখন কিভাবে সেই গ্রামে পৌঁছলেন? আপনার সাথে কি কোনো সঙ্গী ছিল, নাকি আপনি একাই ওই গ্রামের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলেন? ঠাকুরমশাই কিশোরীর কথার উত্তর দেওয়ার পূর্বে
চপের প্যাকেট থেকে একখানি চপ বার করে মুখে পুড়ে দিয়ে বললেন, সে তুমি এক প্রকার সঠিক কথাই বলেছ কিশোরী। সঙ্গে করে একজন সঙ্গী নিলে বোধহয় মন্দ হতো না। সেটা না নেওয়ার কারণেই হয়তো আমাকে আরো বেশি বিপদে পড়তে হয়েছিল। আসলে ভেবেছিলাম একা একা দিগ্বিজয় সেরে নেব, এর মধ্যে দিয়ে আয়ত্ত করা শিক্ষাগুলিকেই পাথেয় হিসেবে কাজে লাগাতে চেয়েছিলাম। তবে ওই যে কথায় আছে না, যা দেখা যায় তা সব সময় সত্যি হয় না, আবার যা সত্যি তাকে সব সময় দেখতে পাওয়া যায় না। আমার সাথেও কিছুটা তেমনটাই ঘটেছিল। তবে সেখান থেকে শেষ রক্ষা পেয়ে যে ফিরে আসতে পেরেছিলাম, এটাই অনেক বড় পাওনা। আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললাম, আর যে তর সইছে না ঠাকুরমশাই, আপনি কাহিনীর গর্ভে প্রবেশ করুন। বুঝতেই পারছি কাহিনীখানা কতটা রোমাঞ্চকর হতে চলেছে। এরপর ঠাকুরমশাই কাহিনীর গর্ভে প্রবেশ করলেন। সেটা ছিল শ্রাবণ মাসের এক দুপুর, কিন্তু শ্রাবণ মাসের বৈচিত্র্য বড় অদ্ভুত। সকাল বিকেল কিংবা রাতের পরিবেশকে আলাদাভাবে বর্ণনা করা যায় না। আকাশ কালো মেঘে আচ্ছন্ন হয়ে থাকে, কখনো ঝিরিঝিরি বৃষ্টি, আবার কখনো বা সজোরে বর্ষণ। এমনটাই নিত্য নৈমিত্তিক প্রক্রিয়ায় চলতে থাকে। সেবারে আমি একটু দুপুরই বেরিয়ে পড়েছিলাম। আমাকে একজন বলেছিলেন যত তাড়াতাড়ি হোক গ্রামে পৌঁছে যাওয়াই শ্রেয়, কারণ ওই যে একটা মূলগত ধারণা, সন্ধ্যের পরে কাউকে গ্রামের বাইরে ঘুরে বেড়াতে দেখতে পাওয়া যায় না। প্রত্যেকেই সন্ধ্যের চাদর গায়ে জড়িয়ে ঘরের মধ্যে সেধিয়ে বসে থাকেন। এটাই নাকি মিরপুরের অধিবাসীদের মূলগত কর্তব্য। তবে আমার বিষয়টা একেবারেই পছন্দ ছিল না। আমি সেখানে সন্ধেবেলা পৌঁছেছিলাম এবং গোটা রাত ওই গ্রামেই কাটানোর সিদ্ধান্ত নিয়েছিলাম। আদপে বিষয়টা কি, এটা জানবার চেষ্টা করাটাই আমার উদ্দেশ্য ছিল। চারি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলো, বাপরে বাপ, তোমার সাহস দেখে আমি বলিহারি যাই। তোমার জায়গায় অন্য কেউ থাকলে হয়তো এতক্ষণে জ্ঞান হারিয়ে ফেলতো। সত্যি বাবা, তোমার ছোটবেলা থেকেই দেখছি বড্ড সাহস ছিল। ঠাকুরমশাই তার কথায় মৃদু হেসে বললেন, সাহস না থাকলে কি আর হয় মা? তাহলে যে এত এত মানুষের সমস্যার সমাধান করছি, সে তো হতোই না। জ্যোতিষবিদ্যায় পারদর্শী হতে গেলেও তো মানুষকে ভালোভাবে নিরীক্ষণ করতে জানতে হয়। ঠিক একইভাবে যে পরিবেশের মধ্যে দিয়ে আমরা চলেছি, সেই পরিবেশটাকেও খুব ভালো করে পড়ে ফেলতে হয়। তবেই না সেটির বিষয়ে একটা উল্লেখযোগ্য সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব। আমি ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে বললাম, আপনি একটু আগে বলেছিলেন না যে আপনি ট্রেনে করে নাকি মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলেন? তা কোথা থেকে আপনি ট্রেনে চেপেছিলেন? ঠাকুরমশাই বললেন, তখন ইংরেজরা ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল ঠিকই, তবে ইংরেজদের প্রভাবটা তখনও বিদ্যমান ছিল। ইংরেজদের কাছ থেকে স্বাধীনতা লাভের পর প্রায় 15 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল, কিন্তু এমতাবস্থাতেও যে ভারতবর্ষের পরিকাঠামো গত ক্ষেত্রে কোনো পরিবর্তন ঘটেছিল এমনটা নয়। এই পরিবর্তন এসেছিল দীর্ঘকাল পর থেকে। আমি সেই সময় গ্রাম্য পরিবেশকে প্রত্যক্ষ করতেই বেশি পছন্দ করতাম, তাই সেখানকার সৌন্দর্য রূপায়ণের উদ্দেশ্যেই আমার সেখানে যাওয়া নির্ধারিত ছিল। তবে এটুকু বলতে পারি, এই পরিবেশে মানুষের আধিক্য তেমন ছিল না এবং
সর্বোপরি মানুষ ভূত পেতে যথেষ্ট বিশ্বাসী ছিল। ভূত প্রেতের প্রভাবের থেকেও বেশি প্রভাবিত ছিল ডাইনি এবং ডাকিনীদের উৎপাতের বিষয়টি। গ্রামগুলিকে এই সকল ডাইনি এবং ডাকিনীরা প্রায় নিজেদের সম্পত্তি বলেই মনে করত। সেই সময় কালা জাদুর প্রভাবটাও ছিল খুব বেশি। মানুষ তার না হওয়া কাজ সম্পাদনের জন্য এই সকল কালা জাদুর আশ্রয় গ্রহণ করতেন। তারা মনে করতেন ঈশ্বর যে কাজ করতে পারে না তা কালা জাদুর দ্বারা খুব সহজেই করে ফেলা সম্ভব। এই কারণে এই গ্রামগুলিকেই কালা জাদুর ঠিক হিসেবে গড়ে তোলা হয়েছিল। আমি এই বিষয়গুলো জানতাম, কিন্তু তার সত্ত্বেও এগুলি থেকে নিজের কল্পনা শক্তিকে সরিয়ে রাখতে চেয়েছিলাম। তখন কলকাতা শহরে স্টেশন বলতে একটি বিশেষ উল্লেখযোগ্য স্টেশন ছিল। সেটিকে কলকাতা নামেই নামাঙ্কিত করা হয়েছিল। কলকাতা স্টেশন থেকেই ট্রেন ছাড়ত, তবে ট্রেনের সংখ্যা যে খুব একটা বেশি ছিল এমনটা কিন্তু নয়। তখন কলকাতা শহর ধীরে ধীরে উন্নতির পথে এগিয়ে যাচ্ছিল। ফলে সেই কারণে ইংরেজ প্রভাবান্বিত মানসিকতাটাকে কাটিয়ে উঠতেও মানুষ খুব ধীর গতিতেই এগিয়ে যাওয়ার প্রয়াস করছিলেন। আমি সেই কলকাতা স্টেশনে গিয়েই উপস্থিত হয়েছিলাম। টিকিট কাউন্টার থেকে একখানা টিকিট কেটে নিয়েছিলাম। এরপরে মিরপুর যাওয়ার ট্রেনটির জন্য অপেক্ষা করতে লাগলাম। ট্রেনটি সেদিন আসতে সামান্য দেরি করে দিয়েছিল। আমার ধৈর্যচ্যুতি ঘটে গিয়েছিল সেই দিন। তবে আমি একেবারে বিমর্ষ হয়ে পড়লাম না। সঙ্গে ছিল একটি লোহার ট্রাঙ্ক। তার মধ্যেই বেশ কয়েকদিনের জামা কাপড় ভরে নিয়েছিলাম। ওখানে গিয়ে কোথায় উঠবো, কার ভিটেতে ঠাঁই হবে, এসব কথা মাথায় না নিয়েই মিরপুরের উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছিলাম। ভেবেছিলাম ঈশ্বর যা করেন তা মঙ্গলের জন্যই করেন। এই গ্রামে গিয়ে যে একটা ঠাঁই পেয়ে যাবই, সেই ব্যাপারে আমি অনেকটাই নিশ্চিত ছিলাম। কিছুক্ষণের মধ্যেই হুইসেল বাজিয়ে ট্রেন প্রবেশ করলো স্টেশনে। আমিও যথারীতি ট্রেনে উঠে বসে পড়লাম। মজার বিষয় হলো, ট্রেন চড়ার শখ ছিল বরাবর, তবে দূর কোথাও যাওয়ার উপায় খুঁজে বার করতে পারছিলাম না। কিন্তু সেবারের ওই ইচ্ছেটা পূরণ করে দিয়েছিল মিরপুর। মিরপুরে যাওয়ার উদ্দেশ্যেই আমি রওনা হয়ে গিয়েছিলাম। তাই ট্রেন পথে এগিয়ে যাওয়াও সম্ভবপর হয়েছিল। ট্রেনটা হুইসেল মারতে মারতে ঝিক ঝিক শব্দ করে এগোতে লাগলো। ট্রেনের ভিতরে বসেছিলেন অনেকেই। ট্রেনের কু ঝিক 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 শব্দটা শুনতে বেশ ভালো লাগছিল। আমি জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য অনুভব করতে করতে এগিয়ে যাচ্ছিলাম। গ্রাম্য পরিবেশটিকে অবলোকন করতে দুর্দান্ত লাগছিল, কারণ এর পূর্বে ট্রেনে করে দূর জায়গায় পাড়ি দেওয়ার কোনো পূর্ব অনুভূতি ছিল না। এমন সময় জটাধারী সাধু আমার সামনে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই আমি মারাত্মক ঘাবড়ে গেলাম। এরপরে তাকে উদ্দেশ্য করে বললাম, আপনি হঠাৎ এভাবে আমার সামনে এসে উপস্থিত হলেন কেন? আরও তো জায়গা রয়েছে, আপনি তো সেখানে বসতে পারতেন। এভাবে একটা মানুষকে ভয় দেখানোর কারণ কি জানতে পারি? সেই সাধু বাবা দেখলাম বড় বড় চোখ করে আমার দিকে তাকিয়ে রয়েছেন। তার চোখের ভাষা বেশ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছিল যে তিনি কোনো অশনির সংকেত পেয়েছেন বলেই আমার কাছে এসে উপস্থিত হয়েছেন।
আমি তাকে পুনরায় জিজ্ঞাসা করলাম, এ কি, আপনি এমন অদ্ভুত আচরণ করছেন যে? আমি তো আপনাকে কিছু একটা জিজ্ঞাসা করছি, আপনি আমাকে সে কথা বলছেন না কেন? এমন সময় সেই সাধু মহাত্মা হঠাৎ মাথা ঝাঁকালেন। তার ওই অদ্ভুত আচরণ দেখে সত্যি সত্যি সেদিন মারাত্মক ভয় পেয়েছিলাম। এর পূর্বে এমনতর ঘটনার সম্মুখীন হইনি। উনি চোখ বড় বড় করে আমার দিকে কিছুক্ষণ চেয়ে রইলেন। দেখলাম ওনার মনে দুটি লাল বর্ণ ধারণ করেছে। নিমিষের মধ্যেই ওখানকার পরিবেশটা একেবারে বদলে গেল। মনে হলো আমি যেন ট্রেনের মধ্যে নেই, মহাশূন্যে কোথাও একটা ভেসে রয়েছি। এই বিচিত্র অনুভূতির কারণ কি সেটাই আন্দাজ করতে পারছিলাম না। তবে সামনে বসে থাকা ওই সাধু আমার আরো কাছে এসে বললেন, তুই যেখানে যাচ্ছিস সেখানে কিন্তু তোর প্রাণের ঝুঁকি আছে তারানাথ। তোর সাথে যে কোনো মুহূর্তে একটা বিপদ ঘটতে পারে। এটা জানা সত্ত্বেও তুই মিরপুরে যাচ্ছিস। নিজেকে সামলাতে পারবি তো? এই বিপদের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারবি তো? তুই নিশ্চয়ই ডাইনির কথা শুনেছিস। কালা ডাইনির খপ্পর থেকে কেউ কিন্তু আজ অবধি ফিরে আসতে পারেনি। তুইও পারবি না। 1000 বছর তপস্যা করে কালো ডাইনির কোপ থেকে নিজেকে রক্ষা করা তোর পক্ষে এতটাও সহজ হবে না, এটা মনে রাখিস। আমি লোকটির কথা শুনে চিৎকার করে উঠলাম, না, কে আপনি? আমাকে এভাবে ভয় দেখাচ্ছেন কেন? কোনো বিপদ হবে না, আমি জানি সব মিথ্যে, এই সব মিথ্যে। আমার গুরুদেব আমাকে বলেছিলেন যে যে তন্ত্র চর্চার কাজ সম্পাদন এত সহজ নয়। মানুষকে নানান রকমের বাধার সম্মুখীন হতে হয়। আমি জানি আপনি আমার কাজে বাধা দেওয়ার জন্যই এখানে এসেছেন। আপনার কোনো অস্তিত্ব নেই, নেই, কোথাও নেই। কিন্তু আবারও আমি সেই হাসির শব্দ শুনতে পেলাম। আমি সম্বিত ফিরতেই সামনের দিকে তাকিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে আর কারুর অস্তিত্ব ছিল না। আমার চোখের সামনেটা হঠাৎ করে কেন এমন ধোঁয়াটে বর্ণ ধারণ করেছিল বুঝতে পারলাম না। আশপাশটা একেবারেই ঝাপসা হয়ে গেল। তারপর পুনরায় ট্রেনের হুইসেলের শব্দটা আমাকে সুস্থ করেছিল। আমি সামনের দিকে তাকিয়ে দেখলাম সেই সাধুর উপস্থিতি নেই। তবে বেশ কয়েকটি চোখ আমাকে উদ্দেশ্য করেই স্থির হয়ে রয়েছে। ওখানে বসে থাকা লোকগুলির মধ্যে একজন আমাকে উদ্দেশ্য করে বললেন, আপনি ওন হা করে কি দেখছিলেন? মনে হলো যেন আপনি হাওয়ার সাথে কথা বলছেন, অথচ আপনার সামনে তো কেউই ছিল না। জানি না বাপু, আপনারা যে কি করেন, এই সকল কাজ একেবারে ঠিক নয়। আপনার গেরুয়া রঙের বস্ত্র আর গলায় রুদ্রাক্ষের মালা দেখে মনে হচ্ছে আপনি একজন তান্ত্রিক। কি ঠিক বললাম তো? আমি স্বাভাবিক হয়ে গেলেও ঠিক স্বাভাবিকভাবে কথার উত্তর দিতে পারছিলাম না। এমন সময় ওই লোকটি দ্বিতীয়বার আমাকে প্রশ্ন করলেন, আপনার কি শরীর খারাপ লাগছে নাকি? একটু জল খাবেন? লোকটি আমার দিকে জলটা এগিয়ে দিতে চাইলেন ঠিকই, তবে আমি সেটি গ্রহণ করতে পারলাম না। আর আগেই জলের পাত্রটা হাত থেকে পড়ে গেল। তারপরে সামান্য স্বাভাবিক হলাম। ওই শব্দটি কানে যেতেই
মনে হলো আমি নিরন্তর কোনো কালো জগতের মধ্যে প্রবেশ করে গিয়েছি, আর সেই কারণেই আমার সাথে এমনটা ঘটছে। আমি লোকটিকে উদ্দেশ্য করে বললাম, আমি আসলে মিরপুর যাচ্ছি, সেখানে আমার কিছু কাজ আছে। তবে গেরুয়া বস্ত্র আর গলায় গলায় রুদ্রাক্ষের মালা পরিধান করলেই কেউ তান্ত্রিক হয়ে যায় না। যে কোনো কাজ মন থেকে ভালোবেসে করতে হয়, তবেই সেই কাজে পারদর্শী হয়ে ওঠা সম্ভব। আমিও নিজের কার্য সম্পাদনের জন্যই মিরপুরে যাচ্ছি। আসলে এমন একটা ঘটনা ঘটলো যেটার কোনো কারণ খুঁজে বার করতে পারছি না। আপনি কি এক্ষুনি কোনো সাধুকে এখানে দেখেছেন? মানে তিনি তো আমার সামনেই এসে বসেছিলেন। ভাবলাম লোকটি হয়তো নিশ্চয় কোনো সঠিক উত্তর দেবেন। মনের ভেতরে চলতে থাকা দ্বন্দ্বের রেশটা কেটে যাবে ভেবেছিলাম, কিন্তু তারপরে যা শুনলাম তা নিজের চোখে বিশ্বাস করতে পারলাম না। লোকটি আমাকে উদ্দেশ্য করে বললেন, না তো, এখানে তো কোনো সাধুকে দেখতে পাই নাই। শুধু দেখলাম আপনি কেমন যেন একটা হয়ে গেলেন। একা একাই হাওয়ার সাথে কথা কইতে লাগলেন, চোখ বন্ধ করে কিছু একটা বিড়বিড় করছিলেন। মনে হচ্ছিল যেন আপনি মন্ত্র পাঠ করছেন, কিন্তু তারপরেই দেখলাম আপনি আচমকা অস্থির হয়ে উঠলেন, চোখ খুলে হাঁপাতে শুরু করলেন। কিন্তু এর থেকে বেশি আর কিছু নজরে পড়েনি। আমি লোকটির কথা শুনে সত্যি সেদিন চমকে উঠেছিলাম। এমন কিছু যে ঘটতে পারে তা কল্পনাই করতে পারিনি। ততক্ষণে ট্রেন বেশ গতি নিয়েছিল, অনেকটা পথ অতিক্রম করে গিয়েছিলাম। বহু যাত্রী ট্রেন থেকে ওঠা নামা করছিল, তবে ওই গোলযোগের মধ্যেও আমার কেবল ওই সাধুর কথাগুলি মনে পড়ছিল। মনে মনে ভাবলাম, কে ছিল ওই সাধু? কিভাবেই বা তিনি এখানে আবির্ভূত হলেন? আর আমার নামটাই বা জানলেন কিভাবে? এমনটাও কি সম্ভব? না, আমি বোধহয় একটু বেশি ভাবছি। যাক, এসব নিয়ে দুশ্চিন্তা বাড়িয়ে আর লাভ নেই। গন্তব্য প্রায় এসেই পড়েছে। এখন মিরপুরে নামার জন্য প্রস্তুতি নিয়ে ফেলি। কিছুক্ষণ পরেই ট্রেনটি মিরপুর স্টেশনে প্রবেশ করল। আমার পাশে থাকা লোকটি নেমে যাওয়ার আগে পুনরায় আমাকে সাবধান করে বললেন, এই জায়গায় কাক পক্ষেও নামার সাহস পায় না, আর আপনি সেখানে কিনা নির্দ্বিধায় নেমে যাচ্ছেন। খুব সাবধানে থাকবেন বাবা, না হলে কিন্তু বিপদ আসতে পারে। এই জায়গাটার সম্পর্কে এমন অনেক কথাই শুনেছি, আপনার তো আমার দুজনের ধারণার বাইরেই থেকে যাবে। আর আপনি একাই বোধহয় স্টেশনে নামছেন, তাই খুবই সাবধানে থাকবেন। কিন্তু সেদিনকে প্রকৃতি যেন সব রকম ভাবেই আমাকে মিরপুরের উদ্দেশ্যে রওনা হতে বাধা প্রদান করছিল। প্রতিটি লোক আমাকে কেবল মিরপুরের উদ্দেশ্যে রওনা দিতে বাধা দিচ্ছিলেন। ওখানে গেলেই যে একটা চরম বিপদ ঘনীভূত হতে পারে, সেটির আশঙ্কা আমাকে পূর্বেই কুড়ে কুড়ে খাচ্ছিল। তবে সত্যি কথা বলতে কি, তন্ত্রচর্চার বিষয়টিকে আমি ছোটবেলা থেকেই অত্যন্ত গুরুত্বের সাথে গ্রহণ করেছিলাম, আর সেই কারণেই আমি চেয়েছিলাম মিরপুরের মাটিতে পা দিয়েই না হয় ভূত এবং ভবিষ্যতের বিষয়টি নির্ধারিত করতে। তন্ত্র সাধনার মধ্যে দিয়ে ভূত এবং ভবিষ্যৎকে খুব সহজেই নির্ধারণ করা যায়, এ কথা নিশ্চয়ই তোমরা শুনেছ। আমিও তাই সেই কারণেই সেই
সত্যের প্রমাণস্বরূপ ওই স্থানে উপনীত হয়েছিলাম। ঠাকুরমশাই থামলেন। আমি তাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, মিরপুরের পরিবেশটা কেমন ঠাকুরমশাই? স্টেশনে নেমে কি ওখানে আপনার সাথে কারো সাক্ষাৎ হয়েছিল? আসলে ওই গ্রামটির বিষয়ে তো আপনি অনেক কিছুই জানতেন না, তাই জিজ্ঞাসা করছিলাম আর কি। ওখানে নেমে কারো সহযোগিতা ছাড়া তো আপনার পক্ষে গ্রামের সীমানায় পৌঁছানো সম্ভব ছিল না। ঠাকুরমশাই আমাকে উদ্দেশ্য করে বললেন, তুমি ঠিক কথাই বলেছ বিভূতি। সত্যি ওই জায়গায় কেউ ছিল না। এমন সময় আমি একজন ব্যক্তিকে আমার দিকে এগিয়ে আসতে দেখলাম। সম্ভবত উনি ছিলেন স্টেশন মাস্টার। ট্রেনটা হুইসেলের শব্দ করতে করতে স্টেশন ছেড়ে চলে যাওয়ার সাথে সাথেই ওই মানুষটি আমার সামনে এসে উপস্থিত হলেন। তাকে দেখা মাত্রই আমি জিজ্ঞাসা করলাম, আচ্ছা, এখান থেকে মিরপুর যাওয়ার রাস্তাটা কোনটা বলতে পারেন? আমি আসলে মিরপুর শ্মশানে যাব। ওখানে এক মস্ত তন্ত্র সাধক এসেছেন। শুনেছি বেনারস থেকে নাকি উনি এখানে এসেছেন। তাই ওনার সাথে সাক্ষাৎ করবার উদ্দেশ্যেই আমি এখানে এসেছি। আমি ওনার কাছ থেকে তন্ত্র বিষয়ে শিক্ষা গ্রহণ করতে চাই। আপনি যদি আমাকে মিরপুরের রাস্তাটা বলেন তাহলে খুব ভালো হয়। আমার কথাগুলি শোনা মাত্রই দেখলাম লোকটির চক্ষু একেবারে চড়ক গাছ হয়ে গিয়েছে। তিনি আমাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলেন, আপনার মাথাটাই বোধহয় খারাপ হয়ে গিয়েছে। মিরপুরের এই মাটিতে কোনো সাধারণ মানুষ যেখানে পা রাখতে ভয় পায়, সেখানে আপনি কিনা ওখানকার শ্মশানে যেতে চাইছেন? জানেন সেই রাস্তাটা কতটা ভয়ানক? আমি স্টেশন মাস্টারকে উদ্দেশ্য করে বলেছিলাম, এখনো তো দিনের আলো রয়েছে। আমি কাজ সেরে সেখান থেকে সন্ধ্যের মধ্যেই ফিরে যাব। আসলে আমার মনের মধ্যে যাই চলুক না কেন, আমি যে ওই গ্রামে রাতের বেলা থাকবার সিদ্ধান্ত নিয়েছি, সেই বিষয়টি আমি কোনোভাবেই স্টেশন মাস্টারকে জানাতে চাইনি। কারণ উনি এই বিষয়টির কথা জানতে পারলে যদি আমাকে গ্রামের সীমানায় যেতে না দেন, যদি গ্রামের হদিশ না দেন, তখন আমি কোথায় যাব? সেই কারণেই আমি ওনাকে উদ্দেশ্য করে বললাম আমি সন্ধ্যের মধ্যেই গ্রাম থেকে ফিরে আসব। মনে হলো উনি আমার কথাটি শুনে অনেকটাই আশ্বস্ত হলেন। এরপরে আমাকে উদ্দেশ্য করে বললেন, ঠিক আছে, আপনি যখন নিজেই নিজের দায়িত্ব নিতে পারবেন তখন আর আমি আপনাকে বাধা দেব না। আমি স্টেশন মাস্টার, তবে আমি সন্ধে হওয়ার সাথে সাথেই এই অঞ্চল ছেড়ে চলে যাই। ওই যে সরু রাস্তাটি দেখছেন, এটি চলে গেছে গ্রামের সীমানা বরাবর। ওই রাস্তা ধরে সোজা এগিয়ে গেলেই আপনি গ্রামের সীমান্তে পৌঁছে যাবেন। তারপর সেখান থেকে বাঁদিকে বাঁক নিয়ে সোজা এগোতে থাকবেন। ওটাই শ্মশানের রাস্তা। এই সময় গ্রামের কারো সাহায্য পাবেন কিনা জানি না। গ্রামটা বড্ড থমথম করছে। কিছুদিন আগে এই গ্রামে এক দুর্ঘটনা ঘটে গিয়েছে, সেটার জেরেই এমন পরিস্থিতি। শুনেছি নাকি ওই কালো ডাইনিটার উৎপাত আবার বৃদ্ধি পেয়েছে। সে পুনরায় ফিরে এসেছে এই গ্রামে। এই সংকট মাথায় নিয়েও যদি আপনি সেখানে যেতে চান তাহলে যান, আমি আপনাকে বাধা দেওয়ার কি? আমি লোকটির কথা শুনে সেদিনকে যথেষ্টভাবে গিয়েছিলাম ঠিকই, তবে গোটা বিষয়টার তোয়াক্কা না করেই আমি সামনের দিকে এগোতে থাকলাম। এমন সময় হঠাৎ আকাশের মেঘটা গর্জন করে উঠল। তবে আমি পথ ধরে এগোতে শুরু করলাম। মরু রাস্তা ধরে এগিয়ে যাওয়ার পরেই দেখলাম একটা বাঁক এসেছে। সেটি বাম দিকে এগিয়ে গেছে। ওই বাঁকে রাস্তা ধরেই আমি এগোতে শুরু করলাম।
মেঘের গর্জনের শব্দ যেন আমার হৃদয়কে বিদীর্ণ করে তুলছিল। আকাশটা ঘন কালো মেঘে আচ্ছন্ন হয়ে গিয়েছিল। জঙ্গলের মধ্যে থেকে নানান রকমের জীবজন্তুর শব্দ কানে ভেসে আসছিল। মনে হচ্ছিল কেউ যেন জঙ্গলের ভিতর থেকে আমাকে লক্ষ্য করছে। আমি কোনো রকমে নামাবলিটা গায়ে আরো ভালোভাবে জড়িয়ে ওই পথ ধরে এগিয়ে চললাম। কিছুটা রাস্তা এগিয়ে যাওয়ার পরই দেখলাম শ্মশানের মধ্যে আগুন জ্বলছে। আমি পা টিপে টিপে সেদিকে এগোতে থাকলাম। গিয়ে দেখলাম সেখানে মন্ত্রপাঠের শব্দ শোনা যাচ্ছে। অমন মেঘের গর্জনের মধ্যেও যে কিভাবে কেউ শ্মশানে বসে যজ্ঞ করতে পারে সেটাই আন্দাজ করতে পারলাম না। তবে যা ঘটেছিল সে কথা বললে তোমরা হয়তো অবাক হয়ে যাবে। কিশোরী সহসা ঠাকুরমশাইকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করল, কেন? সেখানে কি ঘটেছিল ঠাকুরমশাই? ঠাকুরমশাই জবাব দিলেন, আমি যাকে উদ্দেশ্য করে ওখানে গিয়েছিলাম ভেবেছিলাম যার অস্তিত্ব খুব সহজেই আমার নজরে পড়বে, তাকে দেখতে পেলাম না। সেখানে কেউ ছিল না, কারোর উপস্থিতি আমার নজরে পড়ল না। এটা কম বড় আশঙ্কার কথা ছিল না কিশোরী। অথচ ওই মন্ত্রের শব্দগুলো কিন্তু আমার কানে স্পষ্ট আসছিল। এমন সময় মনে হলো একটা দমকা হাওয়া আমার প্রাণের কাছে এসে ফিস ফিস করে কিছু একটা বলে গেল। তোর এখনো তন্ত্র চর্চার শিক্ষা গ্রহণের সময় আসেনি। তুই ভুল পথে এসে পড়েছিস। তুই মৃত্যুর পথ বেছে নিয়েছিস। এই পথ থেকে মুক্তির উপায় তোকেই খুঁজে বার করতে হবে। প্রাণে বাঁচতে চাস তো চলে যা এখান থেকে, চলে যা এখান থেকে তারানাথ, চলে যা। আমি ভয়তে কেঁপে উঠেছিলাম। বুঝেছিলাম ওই স্থানে আসাটা সত্যি আমার উচিত হয়নি। বাবা মা এতবার করে বারণ করে দিয়েছিলেন, তারপরেও ওখানে যাওয়ার ফলেই আমাকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল। আমি যেখানে কাউকেই দেখতে পেলাম না, কেবল দমকা হাওয়ার রেশটা আমার শরীরে এসে ধাক্কা দিতে লাগলো। আমাকে যেন কেউ জোর করে ওই স্থান থেকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিল। অথচ আমি কারোর উপস্থিতি টের পাচ্ছিলাম না। কি করব সেটাই বুঝে উঠতে পারছিলাম না। ভয়তে কাঁপতে শুরু করলাম। হে মা কালী, আমাকে রক্ষা করুন। আমাকে যে করেই হোক এই বিপদের হাত থেকে রক্ষা করুন মা, রক্ষা করুন। সেদিন মাকে স্মরণ করতে করতে আমি ওই স্থান ত্যাগ করলাম। দৌড়ে শ্মশানের বাইরে বেরিয়ে এসে গ্রামের পথ ধরে হাঁটতে শুরু করলাম। যে করেই হোক স্টেশনের উদ্দেশ্যে এগিয়ে যেতে হবে, না হলেই যে মৃত্যু আমার পিছু নিয়েছে এই বিষয়টা আমি নিশ্চিত হয়ে গিয়েছিলাম। সত্যি সত্যি সেদিন আরো বড় রকমের একটি দুর্ঘটনার সম্মুখীন হয়েছিলাম। শ্মশানে গিয়ে কাউকে দেখতে পাইনি ঠিকই, তবে শুধুমাত্র এক আবছা ভয় যেন আমার কিছু করেছিল। কিন্তু শ্মশান থেকে বেরিয়ে গ্রামের পথ ধরে হেঁটে আসবার সময় স্পষ্টত ওই কালো ডাইনির উপস্থিতি টের পেয়েছিলাম। ঠাকুরমশাই থামলেন,
আমি পুনরায় ওনাকে উদ্দেশ্য করে জিজ্ঞাসা করলাম, শ্মশানের মধ্যে আপনার সাথে যা ঘটেছিল সেটা সত্যিই মারাত্মক ভয়ের ব্যাপার। এরপর আপনি কি করেছিলেন? আপনি কি গ্রামের পথ ধরে এগিয়ে আসবার সময় সেই ডাইনিকে চোখের সামনে দেখেছিলেন? আপনার উত্তরের অপেক্ষায় রয়েছে ঠাকুরমশাই। দেখলাম ঠাকুরমশাই জানলার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন। বাইরে তুমুল মেঘের গর্জনের সাথে মুষলধারে বৃষ্টিটাও শুরু হয়েছিল। ঠাকুরমশাই পুনরায় পাসিং শোয়ে একখানা টান দিয়ে ধোঁয়া ছাড়তে ছাড়তে বললেন, বিষয়টা যদি এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকতে পারত, তাহলে আর দুশ্চিন্তার কোনো কারণ থাকতো না। তবে বিষয়টা এইটুকুর মধ্যেই সীমাবদ্ধ ছিল না। পথের আড়ালে জমে থাকা ঘন কালো অন্ধকারের মধ্যেও আমি সেদিন ওই ভয়ঙ্কর পিশাচিনীর উপস্থিতি টের পেয়েছিলাম। সেই কাহিনী খানাই এবার তোমাদেরকে বলবো। আমরা সকলেই পুনরায় ঠাকুরমশাইয়ের কথাগুলি মন দিয়ে শুনতে শুরু করলাম। উনি প্রবেশ করলেন কাহিনীর গর্ভে, বলতে থাকলেন, আমি সেদিন রাস্তা দিয়ে হন হন করে স্টেশনের দিকে এগোতে শুরু করলাম, কিন্তু কিছুতেই ওই পথ ধরে এগিয়ে চলা সম্ভব হচ্ছিল না। প্রায়শই মনে হচ্ছিল একটি কালো ছায়া ওই পথ ধরেই আমাকে লক্ষ্য করছে। পিছনে কারুর খসখস করে চলার শব্দ শুনতে পেলাম। মনে হলো তিনি যেন এগিয়ে আসছেন। ওই খসখসে পায়ের আওয়াজটা তেমনটাই মনে করিয়ে দিচ্ছিল। এরপরেও আমি থেমে থাকলাম না, কিন্তু সাহসা পা বাড়াতেই হঠাৎ শুনলাম এক কণ্ঠস্বর। কেউ যেন ফিস ফিসিয়ে কানের সামনে এসে বলে গেল, তারানাথ, তারানাথ, এই পথ দিয়ে একা যাওয়া নিষেধ জেনেও এই পথে কেন এসেছিস? সবই যে মায়া। তুই আমাকে দেখতে না পেলেও আমি যে তোকে দেখতে পাচ্ছি। আমাকে তোর সাথে নিয়ে চল, আমি তোর সাথে যেতে চাই। এই গ্রামে থাকতে থাকতে আমার দমটা বন্ধ হয়ে আসছে। তারানাথ, তারানাথ। ফিস ফিস শব্দটা আমার কানে আসতে লাগলো। কেউ ফিস ফিসিয়ে এই কথাগুলি বলে যাচ্ছিল। আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। পা যেন আমার আর চলতে চাইছিল না। আমি পেছনের দিকে তাকাতেই পারছিলাম না। আবার ওই হাওয়ার বেগটা সহসা আমার দিকে এগিয়ে আসতেই আমি আরো ঘাবড়ে গেলাম। এবারে মনে হলো ওই শব্দটা যেন ঠিক আমার কানের কাছেই চলে এসেছে। সেটি আমাকে খুব কাছ থেকে কিছু একটা বলে দিয়ে যেতে চাইছিল। আবারও শুনলাম সেই কণ্ঠস্বর, তারানাথ, আমাকে নিজের সঙ্গে নিয়ে যা। আমি তোর সাথে যেতে চাই। এভাবে একলা ফেলে রেখে যাস না। নিশুতি রাতে অমন পায়ের শব্দ করতে করতে কেউ এগিয়ে আসছে, অথচ তার অস্তিত্ব আমার নজরে পড়ছে না। ভাবতে পারো বিষয়টা কতখানি ভয়ঙ্কর। আমি পেছন ঘুরে তাকিয়েও যখন কাউকে দেখতে পেলাম না, তখন ভয়টা আরো অধিক মাত্রায় কাজ করতে শুরু করলো। আমি হাঁপাতে শুরু করলাম। মনে হচ্ছিল জঙ্গলের মধ্যে থেকে ধেয়ে আসছে একাধিক ভয়ঙ্কর জন্তুর শব্দ। পেঁচার কর্কশ শব্দটি আবারও কানে ভেসে এলো। অন্ধকারের মধ্যে থেকে ধেয়ে আসাই
এই সকল শব্দগুলির কারণ সন্ধিহান করবার সাহস ছিল না। আমি মা কালীকে স্মরণ করতে থাকলাম। মা, আমাকে রক্ষা করুন মা, রক্ষা করুন। আমি কোন সংকট মাথায় নিয়ে ফেলেছি। আমি খেই খুঁজে পাচ্ছিলাম না। সামনের দিকে তাকাতেই দেখলাম আমি পথ হারিয়ে ফেলেছি। চারিদিকে তাকালাম, জঙ্গল ছাড়া আর সেভাবে কিছুই নজরে পড়ছিল না। এমন সময় আমি দেখলাম সেই ডাইনিকে। সেই ডাইনি আমার চোখের সামনে দাঁড়িয়েছিল। তাকে দেখা মাত্রই আমি খড়খড় করে কাঁপতে শুরু করলাম। দেখলাম সাদা লম্বা চুল মাটির সাথে লুটিয়ে রয়েছে, চোখের মনির জায়গাটা ফাঁকা। সেখান থেকে লাল রঙের আভা বেরিয়ে আসছিল। তার নখলো হাতগুলো ক্রমে আমার দিকে বাড়িয়ে দিতে লাগলো। দেখলাম তার পাটা শূন্যে ভেসে রয়েছে। বিকট ভাবে হেসে চলেছে সে। খিকে সুরে হাসির শব্দটা আমাকে লক্ষ্য করেই ধেয়ে আসছিল। মনে হচ্ছিল আকাশ বাতাস মুখরিত করে সেটা আমাকে লক্ষ্য করে ধাবিত হয়ে চলেছে। মেঘটা গর্জে উঠল, তার সাথে উন্মত্ত ওই হাসির রেশটা বারে বারে ভয়াবহতাকে আরো বৃদ্ধি করে তুলছিল। আমি সামনের দিকে তাকিয়ে কাকুতি মিনতি করতে লাগলাম। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন আমাকে, এখান থেকে যেতে দিন, যেতে দিন আমাকে। তখন আমার কালো শক্তির সাথে লড়াই করবার ক্ষমতা ছিল না। আমি সাধনার কাজও শিখিনি, কেবল এই বিষয়গুলিকে পরিচালিত করবার কিছু নিয়ম শিখেছিলাম। শ্মশানে গিয়ে তান্ত্রিকের কাছ থেকে সাধনার বিষয়ে বেশ কয়েকটি তথ্য আহরণ করতে গিয়েছিলাম, কিন্তু কোনো লাভ হলো না। সেই সময়ই আরো গাঢ় বিপদ আমাকে নিজের দিকে আকর্ষিত করেছিল। আমি বারে বারে কাকুতি মিনতি করবার পরেও দেখলাম ওই পিশাচিনী আমাকে লক্ষ্য করেই এগিয়ে আসছে। আমি আর সেখানে স্থির হয়ে দাঁড়িয়ে থাকতেও পারলাম না। এগোতে থাকলাম। জোরে দৌড়ানোর ক্ষমতা ছিল না। জঙ্গলের রাস্তা ধরেই এগিয়ে আসতে হচ্ছিল। সেই সাথে বয়ে আসছিল সেই ভয়ঙ্কর হাসির শব্দ। ক্ষণে ক্ষণে বিদ্যুৎ চমকে উঠছিল। এমন সময় সামনের দিকে তাকাতেই দেখলাম একটা জায়গায় প্রদীপের শিখার মতো কিছু একটা নজরে পড়ছে। ওই প্রদীপের শিখাটিকে লক্ষ্য করেই এগিয়ে যেতে ইচ্ছে করল। সেদিকে কিছুটা ধাবিত হতেই দেখলাম সেখানে এক নয় একাধিক প্রদীপের শিখা রয়েছে। বুঝলাম এটি কোনো প্রদীপের দ্বারা সৃষ্ট হওয়া আলো নয়, সেখানে রয়েছে একাধিক আলোর সম্ভার। এমন সময় বাবার বলা কিছু কথা মনে পড়ে গেল। উনি মিরপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার পূর্বে আমাকে কয়েকটি কথা বলেছিলেন। মিরপুরের গ্রামের সীমানায় রয়েছে বড় কালী মন্দির। ওই মন্দিরের সীমানা বরাবর জ্বলে থাকে একাধিক প্রদীপ। সেই প্রদীপ দানের মধ্য দিয়ে মানুষ নিজের মনের ইচ্ছা মায়ের সামনে ব্যক্ত করেন। মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে নিজের মনস্কামনার কথা তুলে ধরেন। মা তাদের মনের ইচ্ছা পূরণ করেন। এক একটি প্রদীপকে মনের ইচ্ছা পূরণের আলোক হিসেবে পরিগণিত করা হয়ে থাকে। মা কারুর ইচ্ছা অপূর্ণ রাখেন না। দূর থেকে দেখে আমারও সেদিন তেমনটাই মনে হয়েছিল। ফলে আমি সেদিকেই ধাবিত হতে থাকলাম। ওই প্রবল ঝড় বৃষ্টির মধ্যে আমার বেঁচে ফেরার কাজটা অনেকটাই কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তবে আমি হাল ছাড়লাম না।
শেষমেশ যখন ওই প্রদীপের কাছে এসে পৌঁছালাম, দেখলাম প্রদীপের সামনে থেকে মন্দিরের ক্ষেত্র পর্যন্ত একটি লাল রঙের পরিখা কাটা রয়েছে। ওই পরিখা ধরেই আমি চলতে থাকলাম। এছাড়াও কয়েকটা ছোট ছোট ঘরবাড়ি নজরে পড়তে লাগলো। বুঝতে পারলাম ওইটি গ্রামের সীমানা। ওই সীমানা ধরেই এগোতে হবে। ওইখানেই রয়েছে বসতি। সেই বসতি এবারে নিশ্চিন্দি দেবে। আমি ওই প্রদীপের শিখা ধরে এগোতেই সামনে নজরে পড়ল মায়ের মন্দির। মায়ের মূর্তিটিকে নিজের চোখে দেখে প্রণাম করলাম। জয় মা, জয় মা ব্রহ্মময়ী মা, জয় মা ব্রহ্মময়ী মা। মাকে এই নামে স্মরণ করে পিছনের দিকে সাহস করে তাকাতেই দেখলাম আর কেউ নেই। সেই হাসির শব্দটাও কানে এলো না। একটা জায়গায় কিছুটা প্রদীপের শিখা উঁচুতে উঠেছিল। সেটির দিকে ভস্ম ছুড়ে দিতেই দেখলাম ওই জায়গাটি কেমন যেন রক্তবর্ণ ধারণ করল। মনে হলো ভস্মের গায়ে আগুনের শিখাগুলি লেগে সেগুলিকে অগ্নির নির্লিপ্ত কণায় পরিণত করেছে। এটি তখনই হতে পারে যদি কোনো পরীক্ষার অপর প্রান্তে কোনো কালো শক্তি থাকে। আমি ওই পরিস্থিতি দেখে নিশ্চিত হয়ে যেতে পেরেছিলাম সেখানে যে সত্যি কোনো কালো শক্তির বাস ছিল তা বলা বাহুল্য। গ্রামের সীমানায় প্রবেশ করেছিলাম বলেই হয়তো পবিত্র শক্তির রেশটি আমাকে কালো শক্তির কুপ্রভাব থেকে রক্ষা করতে পেরেছিল। সেদিন রাতটা আমি ওই মায়ের মন্দিরেই বসে কাটিয়ে দিয়েছিলাম। পরের দিন সকালে চোখ খুলতেই দেখলাম এক পুরোহিত আমার সামনে এসে বসে রয়েছেন। তিনি আমার চোখে মুখে জলের ছিটে দেওয়ার পূর্বেই আমি বোধহয় চোখ খুলে ফেলেছিলাম। ওনার ওই ভঙ্গি দেখে অনেকটাই বিষয়টি পরিষ্কার হয়ে গিয়েছিল। উনি আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি কে? এই মন্দিরে কিভাবে এলে? আমার সব কথা শোনার পরেই তিনি বললেন, ওই কালো ডাইনি আমাদের গ্রামের এক অভিশাপ। বহুকাল পূর্বে এই গ্রামের কিছু লোকেরা নিজেদের আবাদি বৃদ্ধির জন্য ওই স্থানটিকে ডাইনিদের প্রভাব মুক্ত করবার জন্য তারা ডাইনিদের উপরে আক্রমণ হারেন। নৃশংসভাবে তাদেরকে পুড়িয়ে মারা হয়। এদের মধ্যে সব থেকে বেশি শক্তিশালী ছিল কালো ডাইনি। এমনটা মনে করা হয় যে ডাইনিরা মৃত্যুর পরে আরও শক্তিশালী হয়ে ওঠে। তাদের এই অপার শক্তির কাছে ঈশ্বরের শক্তি অনেক সময় হার মানতে বাধ্য হয়। সেই কারণেই এমনটা ঘটেছে। ওই কালো ডাইনি ছিল ডাইনিদের মধ্যে সব থেকে শক্তিশালী। তাই সে নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার উদ্দেশ্যেই এই ত্রাস গ্রামের মধ্যে ছড়িয়ে দিয়েছিল। সাধারণ মানুষকে শেষ করা, তাদেরকে গায়েব করে দেওয়া, এমনকি প্রসূতি মেয়েদেরকে গ্রাম থেকে তুলে নিয়ে যাওয়া, তাদের সদ্যজাত বাচ্চাগুলিকে মেরে তাদের রক্ত সেবন করা, এসব করেই তারা তাদের ত্রাস বজায় রেখেছিল। তবে মন্দির নির্মাণের পর থেকে তারা আর গ্রামের সীমানায় প্রবেশ করতে পারে না। এখন গ্রামটা অনেকটাই সুরক্ষিত। তুমি নিজের ক্ষমতায় মায়ের প্রতি নিষ্ঠা রেখেছিল বলেই আজকে জীবিত রয়েছ। ওই পথে কোনোদিনও যেও না, কারণ ওখানে কোনো জীবিত মানুষের উপস্থিতি নেই। কালো শক্তি নিজেই তোমাকে এখানে ডেকে নিয়ে এসেছিল। তারা মুক্তির আশায় অনেককে শেষ করেছে, অনেককে ব্যবহারও করেছে। এটি তাদের নিত্যকর্ম। কাজেই তুমি যে নিজেকে রক্ষা করতে পেরেছ সেটাই ঈশ্বরের ঐকান্তিক ইচ্ছে। যেন যাক, এবারে তুমি ধীরে ধীরে ওই পথ ধরে এগিয়ে যাও। স্টেশনের রাস্তা এটি। এই রাস্তা ধরে এগোলেই তুমি স্টেশনে পৌঁছে যাবে।
এরপরে আমি সেই পুরোহিতকে প্রণাম জানিয়ে স্টেশনের পথে রওনা হয়ে গিয়েছিলাম। নির্ধারিত সময়ে আমি স্টেশনে পৌঁছে গিয়েছিলাম। সেখানে ট্রেনে চেপে বাড়িতে পৌঁছে একেবারে হাঁপ ছেড়ে বেঁচেছিলাম। সাধনার কাজ অসম্পূর্ণই রয়ে গিয়েছিল। এর পরের বছর আমি বেনারসের উদ্দেশ্যে পাড়ি দিয়েছিলাম, কিন্তু সেই ভয়ঙ্কর স্মৃতি মনের মধ্যে নিয়েই আমাকে বেঁচে থাকতে হয়েছিল। এমনও কিছু স্মৃতি থাকে যেগুলিকে মন থেকে সরিয়ে ফেলা যায় না। সেগুলি নিজের ক্ষমতা বিস্তারের মধ্যে দিয়েই নিজের প্রভাবকে অক্ষুণ্ণ রাখে। ঠাকুরমশাই থামলেন। আমারও মনে হলো যেন এক যুগ তপস্যার পরে এরকম একটি ভয়ঙ্কর কাহিনীর আস্বাদ গ্রহণ করতে পেরেছিলাম। সত্যি সেদিনের ওই অভিজ্ঞতাটি বেশ চমৎকার ছিল। সেই অভিজ্ঞতার কথা আমার আজও স্মরণে রয়েছে। ওই দিন আমরা গঙ্গার ঘাটে কিছুক্ষণ বসে তারপর বাড়ি ফিরে এসেছিলাম। তবে মনের মধ্যে ঠাকুরমশাইয়ের বলা কথাগুলি নিরন্তর ঘুরপাক খাচ্ছিল। কিন্তু পরবর্তী গল্পের রসাস্বাদনের জন্য অবশ্যই অপেক্ষায় ছিলাম। সেদিন বাড়ি ফিরতে ফিরতেও বেশ রাত হয়ে গিয়েছিল। অপেক্ষার প্রহর শেষ করে আবার কবে ঠাকুরমশাইয়ের ভিটে থেকে উঠতে পারবো সেই আশাতেই ছিলাম। আজকের এই গল্পে সূত্রধারের ভূমিকায় ছিলাম আমি, সঞ্চারী ভট্টাচার্য। এছাড়াও আজকের গল্পের ভিএফএক্স, এডিটিং, মিক্সিং এবং সাউন্ড ডিজাইনিং এ ছিল 62 FPS স্টুডিও ও পোস্টার ডিজাইনে ছিল পিয়ালি। এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। নিয়ে আসবো এমন আরো অনেক কাহিনী, তাহলে আমাদের সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আপনাদের পছন্দের শানভাবী প্রোডাকশনস, যেখানে গল্প কথা বলে। নমস্কার।